হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফিজিক্স রেমেডি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমার প্রত্যেকে খুব ভালো আছো। তো আজকে আমরা ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্টের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করব, যে তোমাদের ডাইমেনশন অ্যানালিসিস থেকে কিভাবে আমরা বিভিন্ন এক্সপ্রেশনকে ডিরাইভ করতে পারি। ঠিক আছে, নিট এবং যেই ক্ষেত্রে এই টাইপের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে যে এখান থেকে কোশ্চেন কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি আসে। তো আমরা কমপ্লিট কনসেপ্টটা আজকের ক্লাসে করব। ওকে, লেটস স্টার্ট। দেখো, ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের অ্যাপ্লিকেশন অফ ডাইমেনশনাল অ্যানালিসিস, দেখো যে বিভিন্ন যে ফিজিক্যাল এক্সপ্রেশন গুলো আছে সেগুলো আমরা ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে ডিরাইভ করতে পারি। দেখো, সাপোজ ধরো একটা এরকম কনসেপ্ট আছে যে টাইম পিরিয়ড of a simple pendulum depends upon আমাদের হচ্ছে acceleration due to gravity, number 1, mass of the bob, number 2, আচ্ছা, length of the string, ঠিক আছে, then find the expression of time period of the pendulum. ওকে, তাহলে আমাদের টাইম পিরিয়ড অফ দ্য পেন্ডুলাম এর এক্সপ্রেশনটা ডিরাইভ করতে হবে। আমরা ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে এটা করব। দেখো, প্রথম কথা হচ্ছে যে এইটা যদি আমরা একটা পেন্ডুলাম কনসিডার করি, এটা হচ্ছে লেন্থ অফ দ্য স্ট্রিং, এটা হচ্ছে মাস অফ দ্য বব, এটা হচ্ছে আমাদের হিঞ্জ পয়েন্ট। তাহলে পেন্ডুলামের টাইম পিরিয়ড হচ্ছে কি আমাদের এক্সট্রিম পজিটিভ আর এক্সট্রিম নেগেটিভের মধ্যে যে টাইমটা, দিস টাইম ইজ কল্ড টাইম পিরিয়ড। মানে এই এখান থেকে এই অবধি গিয়ে আবার এই অবধি আসতে যে টাইমটা লাগছে। তাহলে এটা করার টেকনিক ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে কি, দেখো, টি টাইম পিরিয়ড ইজ প্রপোর্শনাল টু মাস অফ দ্য বব। তাহলে এম এর উপর ডিপেন্ড করছে এবং তার পাওয়ার কত আমরা এ কনসিডার করে নিচ্ছি। লেন্থ অফ দ্য স্ট্রিং এল, তাহলে সেইটার পাওয়ারকে আমরা বি কনসিডার করে নিচ্ছি। অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি জি, তার পাওয়ারকে সি কনসিডার করে নিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যে আমরা কিভাবে যে এক্সপ্রেশনটাকে ডিরাইভ করব। তাহলে দেখো এইখানে টি একটা ইকুয়াল টু আনলে একটা কনস্ট্যান্ট আনছি, এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, জি টু দি পাওয়ার সি। এবার বোথ সাইডে আমরা এটা ডাইমেনশনটা করব। দেখো, টাইম পিরিয়ডের ডাইমেনশন টি হবে, আচ্ছা, কনস্ট্যান্টের ডাইমেনশন কে এর ডাইমেনশন হচ্ছে ডাইমেনশনলেস 1 হবে। মাসের ডাইমেনশন ক্যাপিটাল এম, পাওয়ারে এ আছে, এল এর ডাইমেনশন এল, পাওয়ারে বি আছে, জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি। তাহলে অ্যাক্সিলারেশনের ডাইমেনশন তোমরা জানো, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, ভি এর ডাইমেনশন এস বাই টি ডিভাইডেড বাই টি, তাহলে এল টি টু দি পাওয়ার -2। তাহলে এখানে দেখো এল টি টু দি পাওয়ার -2, তার পাওয়ারে হচ্ছে সি। তাহলে আমরা যদি পুরোটাকে ক্যালকুলেট করি, এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার, দেখো এটা বি আছে, এটা 1 আছে, তাহলে বি প্লাস 1, আর এটা হচ্ছে ইন্টু সি, তাহলে বি প্লাস সি। এল টু দি পাওয়ার সি আর এল টু দি পাওয়ার বি ইন্টু থাকলে তোমরা জানো যে অ্যাড হয়ে যায়। আচ্ছা, এখানে টি টু দি পাওয়ার -2c, তাহলে এখানে আছে লেফট সাইডে টি টু দি পাওয়ার 1। দেখো এম আর এল রাইট সাইডে আছে, লেফট সাইডে নেই, তাহলে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0 লিখতে পারি। পাওয়ারে 0 মানে 1, যে কোনো ভ্যালুর পাওয়ারে 0 মানে হচ্ছে 1, তাহলে এটা এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0 আমরা লিখতে পারি, তাই তো। এবার দেখো বোথ সাইড যদি আমরা কম্পেয়ার করি, এম টু দি পাওয়ার এ, এম টু দি পাওয়ার 0,
তাহলে এখান থেকে আমরা বলতে পারি a ইজ ইকুয়ালস টু 0 কম্পেয়ার করে। এখানে দেখো টি টু দি পাওয়ার মাইনাস 2c টি টু দি পাওয়ার 1 মাইনাস 2c ইজ ইকুয়ালস টু 1 c ইকুয়ালস টু মাইনাস হাফ। তাহলে a এর ভ্যালু c এর ভ্যালু পেলাম। এবার দেখো এই l এর কম্প্যারিজন করলে আমরা b প্লাস c ইজ ইকুয়ালস টু দেখো l টু দি পাওয়ার 0, তাই তো। তাহলে পাওয়ারের সাথে কম্প্যারিজন করলে b প্লাস c 0, c এর ভ্যালু দেখো অলরেডি আমরা পেয়েছি মাইনাস হাফ, তাহলে b হচ্ছে আমাদের হাফ। তাহলে a b c তিনটের ভ্যালু আমরা পেলাম। a b c এর ভ্যালুটা আমরা এই এক্সপ্রেশনে পুট করলেই আমাদের t এর সাথে এদের যে রিলেশন বেরিয়ে যাবে। তাহলে দেখো t ইজ ইকুয়ালস টু k m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার b এর ভ্যালু হাফ, g টু দি পাওয়ার c এর ভ্যালু মাইনাস হাফ। তাহলে t ইজ ইকুয়ালস টু k m টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে হাফ পাওয়ারে মানে রুট, মাইনাস হাফ মানে ডিভাইডেড বাই g টু দি পাওয়ার হাফ, তাহলে l টু দি পাওয়ার হাফ g টু দি পাওয়ার হাফ এটা, তাহলে k রুট ওভার অফ l ডিভাইডেড বাই g। তাহলে এই হচ্ছে আমাদের এক্সপ্রেশন। তোমরা অলরেডি জানো যে কোনো যদি হচ্ছে একটা সিম্পল পেন্ডুলাম থাকে তার টাইম পিরিয়ড হচ্ছে t ইকুয়ালস টু 2 পাই রুট ওভার অফ l বাই g হয়। দেখো ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে আমরা k রুট ওভার অফ l বাই g মানে k এর ভ্যালু 2 পাই, এই হচ্ছে আমাদের আনসার। তাহলে এইখানে একটা জিনিস দেখো, আমরা কিন্তু ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে কনস্ট্যান্ট হিসেবে পাচ্ছি, কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু আমরা ডিটারমাইন করতে পারছি না। তাহলে এটা একটা ডাইমেনশন অ্যানালিসিসের লিমিটেশন, যে ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে আমরা একটা ফিজিক্যাল এক্সপ্রেশনকে ডিরাইভ করতে পারবো, কিন্তু সেই ফিজিক্যাল এক্সপ্রেশনের যে কনস্ট্যান্ট তার ভ্যালুটা কিন্তু আমরা এখান থেকে ডিটারমাইন করতে পারবো। ওকে, তাহলে আমরা লিমিটেশনগুলো এর পরে লিখবো, 4টে লিমিটেশন আছে, কিন্তু এই কেসটাতে মেন হচ্ছে গিয়ে আমাদের যে কোনো একটা ফিজিক্যাল এক্সপ্রেশনকে আমরা কিভাবে ডিরাইভ করব। আশা করি স্টেপগুলো বুঝতে পেরেছো, যে যাদের সাথে এদের রিলেশন থাকবে সেইগুলোকে লিখে তার পাওয়ার করতে হবে, সেই পাওয়ারের ভ্যালুটা বের করতে হবে, পুট করলে আমাদের ফাইনালি এক্সপ্রেশনটা বেরিয়ে যাবে। ওকে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমরা নেক্সট পেজে যাব। নিয়েছো? এবার দেখো, তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের যে অ্যাপ্লিকেশন, যে ফিজিক্যাল এক্সপ্রেশনকে আমরা ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে ডিরাইভ করতে পারবো, সেই অ্যাপ্লিকেশানে মেইন স্টেপ যেটা, সেটা হচ্ছে যাদের মধ্যে আমার ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটা রিলেটেড, তাদের একটা আননোন ভেরিয়েবল বা পাওয়ার আমরা এবিসি দিয়ে লিখবো, এবং সেইটাতে আমরা আননোন যে ভেরিয়েবল তাদের ভ্যালু বের করে পুট করলে আমাদের এক্সপ্রেশনটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর একটা কেস দেখো, আমাদের যে এনার্জি, এনার্জিকে আমরা ই লিখছি, এনার্জি টাইম টি, ভেলোসিটি ভি আর taken as fundamental quantity, then find the expression of mass। দেখো আমাদের এই যে টাইপটা, এই টাইপটার কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা দুরকম হতে পারে। একটা হচ্ছে যে একটা ফান্ডামেন্টাল একটা কোয়ান্টিটির ওপর আমাদের অনেকগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে ডিপেন্ড করছে, সেটা বলতে পারে আগের কোশ্চেনটা যে ফরম্যাটে ছিল। আরেকটা যারা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয়, তাদেরকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কনসিডার করলে তাহলে অন্য একটা ফিজিক্যাল কোয়ান্টিটির এক্সপ্রেশন বা তার ডাইমেনশনাল ফর্মুলা কি হবে, এইটা হচ্ছে যে ওই একই কোশ্চেনের আর একটা ফরম্যাট। ওকে, তার মানে এটা বলতে চাইছি যে মাসের সাথে এনার্জি, টাইম পিরিয়ড অ্যান্ড ভেলোসিটি কিভাবে রিলেটেড। ওকে, তাহলে দেখো
তাহলে আমাদের মাসের ওপর এরা ডিপেন্ডেন্ট। তাহলে এম প্রপোর্শনাল টু ই টি ভি পাওয়ারে এ বি সি দিলাম। তাহলে এবিসির ভ্যালুটা ডিটারমাইন করে পুট করলে আমার এক্সপ্রেশনটা বেরিয়ে যাবে। তাহলে দেখো এইখানে যদি ইকুয়াল টু করতে চাই, একটা কনস্ট্যান্ট কে আনছি, ই টু দি পাওয়ার এ টি টু দি পাওয়ার বি ভি টু দি পাওয়ার সি লিখলাম। এবার দেখো মাসের ডাইমেনশন, বোথ সাইডে ডাইমেনশন লিখবো। মাসের ডাইমেনশন হচ্ছে এম, কে ডাইমেনশন 1, এনার্জি, এনার্জি ডাইমেনশন যদি করতে হয় তোমরা জানো যে এনার্জি ডাইমেনশন যদি আমরা এনার্জি ফর্মুলা লিখি হাফ এম ভি স্কোয়ার কাইনেটিক এনার্জি, হাফের ডাইমেনশন ডাইমেনশনলেস, এম এর ডাইমেনশন এম, ভি হচ্ছে এল টি ইনভার্স, তার পাওয়ারে হচ্ছে 2, তাহলে আলটিমেটলি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো এনার্জি হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তার পাওয়ারে এ, টাইমের ডাইমেনশন টি, পাওয়ারে বি, ভি হচ্ছে এল টি ইনভার্স, তার ডাইমেনশন হচ্ছে আমাদের সি। ওকে, তাহলে দেখো লেফট সাইডে শুধু এম আছে, এল আর টি নেই, তাহলে এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0, এম টু দি পাওয়ার 1 ইজ ইকুয়ালস টু, দেখো এম টু দি পাওয়ার পাওয়ারে 1 আছে, তার হোল পাওয়ারে এ আছে, তাহলে এ লিখবো, এল 2 ইন্টু এ, এল টু দি পাওয়ার 2a, এখানে দেখো এল টু দি পাওয়ার সি আছে, তাহলে 2a প্লাস সি লিখলাম। দেখো টি টু দি পাওয়ার আমাদের -2a, আর এখানে দেখো টি টু দি পাওয়ার বি আছে প্লাস বি, এখানে দেখো টি টু দি পাওয়ার -c, টি টু দি পাওয়ার -1 ইন্টু সি, তাহলে -c। তাহলে আমরা যদি কম্পেয়ার করি, দেখো এর সাথে মাসের যে পাওয়ার 1 আছে, তাহলে এ ইজ ইকুয়ালস টু 1 লিখলাম। আচ্ছা এখানে দেখো আমাদের এল এর পাওয়ারে এ 2a প্লাস সি, এল এর পাওয়ারে 0 আছে, তাহলে 2a প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, তাহলে এল এর ভ্যালু, এ এর ভ্যালু হচ্ছে 1, 2 ইন্টু 1 মানে 2 প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, সি ইজ ইকুয়ালস টু -2 হলো। এবার দেখো টি এর পাওয়ারে যেটা আছে, টি এর সাথে কম্পেয়ার করলে আমরা পাচ্ছি -2a প্লাস বি মাইনাস সি, টি এর পাওয়ারে দেখো 0 আছে, তাহলে সি এর ভ্যালু এবং এ এর ভ্যালু পুট করি, তাহলে -2 ইন্টু 1 মানে 2, আচ্ছা প্লাস বি মাইনাস সি এর ভ্যালু হচ্ছে -2 ইজ ইকুয়ালস টু 0, তাহলে মাইনাস, এটা -2, এটা হচ্ছে +2, তাহলে বি এর ভ্যালু আমাদের ফাইনালি 0 আসছে। তাহলে বি এর ভ্যালু দেখো আমাদের এটা 0 আসছে, তাই তো, এটা হচ্ছে +2 -2, -2a প্লাস বি মাইনাস সি হলো। তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম যে a ইজ ইকুয়ালস টু 1, c ইজ ইকুয়ালস টু -2 and b ইজ ইকুয়ালস টু 0 পুট করছি এই এক্সপ্রেশনে। তাহলে এই এক্সপ্রেশনে পুট করলে m ইজ ইকুয়ালস টু k ই টু দি পাওয়ার, সরি এইখানে a এর ভ্যালু 1, b এর ভ্যালু c এর ভ্যালু -2, তাহলে ই টু দি পাওয়ার a এর ভ্যালু 1, টি টু দি পাওয়ার b এর ভ্যালু হচ্ছে 0 and v টু দি পাওয়ার c এর ভ্যালু হচ্ছে -2। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার এলো। ওকে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। তাহলে টেকনিকটা হচ্ছে যে যারা ফান্ডামেন্টাল নয় তাদেরকে ফান্ডামেন্টাল কনসিডার করে অন্য একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশনাল ফর্মুলা বা এক্সপ্রেশন যদি লিখতে হয়, তাহলে আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ফোর্থ অ্যাপ্লিকেশন, মানে যে এদের মধ্যে রিলেশনটা কি হবে, এক্সপ্রেশনটা কি হবে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা এবার দেখো, তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই ধরনের প্রবলেম দুটো ল্যাঙ্গুয়েজে আসতে পারে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কনসিডার করলে একটা ফিজিক্যাল কোয়ান্টিটির এক্সপ্রেশন কি হবে, আর একটা হচ্ছে যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আরো কয়েকটা কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট, তাহলে এক্সপ্রেশনটা কি হবে। ওকে, আচ্ছা দেখো, আমাদের কোনো একটা অবজেক্ট, স্ফেরিক্যাল অবজেক্ট যার রেডিয়াস হচ্ছে r, কোনো একটা স্ফেরিক্যাল অবজেক্ট যদি কোনো একটা ফ্লুইড বা লিকুইডের মধ্যে যদি মুভ করে, তাহলে
এই যেদিকে মুভ করবে তার অপোজিট দিকে ফ্লুইডটা একে একটা ফোর্স দেবে। বলছে যে ওই ফোর্সটা ডিপেন্ড করবে এর ভেলোসিটির ওপর, স্ফিয়ারের ভেলোসিটি, স্ফিয়ারের রেডিয়াস, এবং এই ভিসকোসিটি, কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি অফ দ্য ফ্লুইড ইটার উপর। তাহলে ফোর্সের এক্সপ্রেশনটা কি হবে? তাহলে কোনো একটা ফ্লুইডের মধ্যে যদি স্ফেরিক্যাল একটা স্ফেরিক্যাল অবজেক্ট যদি মুভ করে, তাহলে সেই ফ্লুইডটা তাকে একটা অপোজিং ফোর্স দেবে। সেই ফোর্সের ভ্যালুটা বা ফোর্সের এক্সপ্রেশনটা কি হবে? যেই ফোর্সটা ডিপেন্ড করছে ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, রেডিয়াস অফ দ্য স্ফিয়ার অ্যান্ড কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি অফ দ্য ফ্লুইড, এক্সপ্রেশনটা করতে হবে। ওকে, তো তোমরা স্ক্রিনশটটা নিয়ে একবার ট্রাই করো। করেছো? এবার আমি করছি, দেখো। তো এখানে আমরা বলতে পারি f is proportional to v to the power a r to the power b eta to the power c। দেখো এটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি অফ দ্য ফ্লুইড, কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি অফ ফ্লুইড। ওকে, আচ্ছা, কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি অফ ফ্লুইড, তাহলে এখানে আমরা যদি ইকুয়াল টু লিখি একটা কনস্ট্যান্ট কে আনতে হবে, v টু দি পাওয়ার a r টু দি পাওয়ার b eta টু দি পাওয়ার c। এবার এদের ডাইমেনশন লিখতে হবে। ফোর্সের ডাইমেনশন তোমরা জানো, ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, এম এ নিউটন সেকেন্ড ল। তাহলে এম এ হচ্ছে এল টু দি পাওয়ার -2, তাই তো? তাহলে এম এল টু দি পাওয়ার -2, কনস্ট্যান্ট, ডাইমেনশন 1, ডাইমেনশনলেস। ভি হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এল টি ইনভার্স। তাহলে এল টি ইনভার্স তার পাওয়ারে হচ্ছে এ। আর হচ্ছে রেডিয়াস, রেডিয়াস ইজ নাথিং বাট দ্য লেন্থ। তাহলে এল টু দি পাওয়ার বি। ইটা ডাইমেনশনটা একটুখানি দেখো, ইটা ডাইমেনশনটা শুধু ইটার ডাইমেনশন কত সেইভাবে কোশ্চেন কিন্তু এর আগে এসছে। তাহলে ইটাটা কিভাবে হবে? দেখো, ভিসকাস ফোর্স আমরা যখন ফ্লুইড মেকানিক্স করাবো তখন দেখবে যে আমাদের ফ্লুইড একটা ফোর্স দেয়, অপোজিং ফোর্স দেয়, ওকে ভিসকাস ফোর্স বলা হয়। ভিসকাস ফোর্স এর ভ্যালু মাইনাস ইটা এ ডিভি ডিভাইডেড বাই ডিজেড। ওকে, মাইনাসটা যেহেতু অপোজিং ফোর্স, মাইনাস লেখা হচ্ছে। তাহলে সেখান থেকে ইটা ডাইমেনশন আমাদের বের করে নেব। তাহলে ইটা ইজ ইকুয়ালস টু এফ ইন্টু ডিজেড ডিভাইডেড বাই এ ইন্টু ডিভি। মাইনাসটা লিখছি না, ডাইমেনশনের জন্য মাইনাসের কোনো এখানে গুরুত্ব নেই। তাহলে এফ এর ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। ডিজেড মানে জেড হচ্ছে লেন্থ, ডিজেড হচ্ছে ভেরি স্মল লেন্থ, তার মানে অ্যাকচুয়ালি লেন্থ। তাহলে এল, এ মানে এরিয়া, তাহলে এল স্কোয়ার, ডিভি মানে ভেলোসিটি, স্মল ভেলোসিটি, তাহলে এল টি ইনভার্স। তাহলে এখান থেকে দেখো এল স্কোয়ার অ্যান্ড এল স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে এম, এখানে টি ইনভার্সের সাথে একটা ক্যান্সেল আউট হলো। তাহলে এম, এই এলটা উপরে গেলে এল ইনভার্স, টি ইনভার্স হচ্ছে আমাদের কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি ডাইমেনশন। তাহলে এখানে এম এল ইনভার্স টি ইনভার্স আমরা পাচ্ছি পাওয়ারে হচ্ছে সি। ওকে, তাহলে আমরা লেফট সাইডে পেলাম এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার -2। রাইট সাইডে দেখো এম টু দি পাওয়ার সি, এল টু দি পাওয়ার এ প্লাস বি, আর এখানে দেখো -সি। টি টু দি পাওয়ার দেখো -এ, আর এখানে -সি। তাহলে আমরা এইটা পেলাম ফাইনালি। তাহলে এবার কম্পেয়ার করব, দেখো এম এর পাওয়ারের সাথে পাওয়ার কম্পেয়ার করলে সি এর ভ্যালু 1 পাচ্ছি, টি এর পাওয়ারের সাথে কম্পেয়ার করলে -a প্লাস সি ইজ ইকুয়ালস টু -2, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল। সি এর ভ্যালুটা যদি পুট করো তাহলে হচ্ছে গিয়ে এর ভ্যালু 1 আসছে। তাহলে এইবার এল এর পাওয়ারের সাথে এল এর পাওয়ার যদি কম্পেয়ার করি তাহলে এ প্লাস বি মাইনাস সি, এল এর পাওয়ার দেখো 1 আছে। তাহলে এখানে এ এর ভ্যালু 1 প্লাস বি মাইনাস সি এর ভ্যালু দেখো 1 ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখানে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, বি এর ভ্যালু 1 আসছে। তাহলে সি এ বি তিনটের ভ্যালুই দেখো 1 আসছে। ঠিক আছে, তাহলে এবার আমাদের এইখানে আমরা ভ্যালুটা পুট করে দিচ্ছি। তাহলে এফ ইজ ইকুয়ালস টু কে ভি টু দি পাওয়ার 1 আর টু দি পাওয়ার 1 ইটা টু দি পাওয়ার 1। এটা হচ্ছে আমাদের ফাইনালি এক্সপ্রেশন। আমরা
থার্ড অ্যাপ্লিকেশন বা ফোর্থ অ্যাপ্লিকেশনটা মানে হচ্ছে কি আমাদের বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটি দেয়া থাকলে তাদের এক্সপ্রেশনটা কি হবে বা তাদের মধ্যে রিলেশনটা কি হবে, তাহলে সেইটা আমরা এখান থেকে ডিটারমাইন করতে পারবো। তোমরা যখন ফ্লুইড মেকানিক্সে যখন করাবো তখন এই ফর্মুলাটা যখন ডিরাইভ করব, তখন দেখবে যে ভিসকাস ফোর্সের ভ্যালুস আমাদের 6 পাই ইটা আর ভি এটা হয়। তাহলে এটা দেখো ইটা আর ভি আর কে আসছে, কেটা হচ্ছে এই 6 পাই একটা কনস্ট্যান্ট, সেটা কে। তার মানে আমরা কিন্তু কারেক্ট এক্সপ্রেশনটা অ্যানালিসিসে ডিরাইভ করতে পারছি। ওকে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। এইখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করছো, আগের প্রবলেমটাতেও দেখেছো এটাতেও দেখেছো, যে কে মানে কনস্ট্যান্ট যেটা সেটার কিন্তু আমরা ভ্যালু এক্সাক্ট ভ্যালুটা কিন্তু এই প্রসেসে ডিটারমাইন করতে পারবো না, এটাতে কনস্ট্যান্টটাকে কে হিসাবে রাখতে হবে। ঠিক আছে, তো তোমাদের যখন নিট যেইতে কোশ্চেন এসছে এর আগে, তখন কিন্তু এই প্রপোর্শন দিয়ে যে চারটে অপশনের মধ্যে প্রপোর্শন জেফ এর উপর কারা ডিপেন্ডেন্ট এই টাইপের কোশ্চেন এসছে, মানে সেখানে কে এর গুরুত্ব কিন্তু থাকবে না। ওকে, স্ক্রিনশটটা নিয়ে নাও। আচ্ছা, তো তোমরা আশা করি আগের লেকচারে 3টে অ্যাপ্লিকেশন হয়ে গেল, আর এই লেকচারে আমাদের ফোর্থ অ্যাপ্লিকেশন যেটা, অর্থাৎ যেটা মোস্ট ইম্পর্টেন্ট নিট জেইর জন্য, যে আমাদের বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটিদের মধ্যে রিলেশন কি হবে বা কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির এক্সপ্রেশনটা কি হবে যারা হচ্ছে অন্যগুলোর উপর রিলেটেড। ওকে, তো এবার দেখো যে আমরা যে ডাইমেনশন অ্যানালিসিস করছি প্রথম থেকে, তাতে আমাদের কিছু লিমিটেশন আছে। লিমিটেশন হচ্ছে, ফার্স্ট তোমরা এই ফোর্থ অ্যানালিসিসে দেখলে যে আমরা কিন্তু কনস্ট্যান্টের এক্সাক্ট ভ্যালুটা পাচ্ছি না। তাহলে ফার্স্ট হচ্ছে নাম্বার 1 লিমিটেশনস অফ ডাইমেনশনাল অ্যানালিসিস। দেখো, নাম্বার 1, we cannot find the proper value of dimensional constant. Number 2, we cannot find the dimensions of বা dimensional formula of dimensionless constant. প্রথম কথা, ভ্যালু তো পাচ্ছি না, ডাইমেনশনাল ফর্মুলাও পাবো না কার ক্ষেত্রে, যারা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। যেমন ধরো কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিউ, এটা হচ্ছে তোমাদের ডাইমেনশনলেস একটা কনস্ট্যান্ট, তাহলে তার ডাইমেনশনাল ফর্মুলা আমরা কিন্তু পাবো না। ফর্মুলা অফ, we cannot find the dimensional formula of dimensionless constant। ঠিক আছে, নাম্বার 3 হচ্ছে, দেখো আমরা ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে যে এক্সপ্রেশন গুলো পাবো তারা ডাইমেনশনালি কারেক্ট কিন্তু ম্যাথমেটিক্যালি কারেক্ট নাও হতে পারে। ঠিক আছে, তার মানে আমরা এখানে লিখব যে উই ক্যান ডিডিউস দ্য এক্সপ্রেশন অফ dimensional correct expression of dimensional or dimensionally correct equation, but it may or may not be mathematically correct। দেখো, আমরা জানি s is equals to ut plus half at square, এটা একটা ফর্মুলা, ডাইনামিক্স এর ফর্মুলা। এইখানে আমরা বোথ সাইড চেক করে দেখবো ডাইমেনশনালি কারেক্ট, তার মানে ইকুয়েশনটা কারেক্ট।
কিন্তু এটা যদি এরকম থাকতো এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস এটি স্কোয়ার, তাহলেও কিন্তু ডাইমেনশনই কারেক্ট দেখাতো, কিন্তু ইকুয়েশনটা তো ম্যাথমেটিক্যালি রং। তাহলে ম্যাথমেটিক্যালি রং এক্সপ্রেশনকেও ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে করলে কারেক্ট দেখাবে। তার মানে কি, ডাইমেনশন অ্যানালিসিস একটা লিমিটেশন হচ্ছে ম্যাথমেটিক্যাল কারেক্টনেস কিন্তু চেক করতে পারবে না। ওকে, আচ্ছা, থার্ড এটা হলো ফোর্থ লিমিটেশন। আমরা যে এক্সপ্রেশনগুলো ডিরাইভ করছি, তোমরা দেখেছো যে প্রত্যেকটা এক্সপ্রেশনই প্রোডাক্ট টাইপ। আমরা যে এক্সপ্রেশনগুলো ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে ডিরাইভ করব প্রত্যেকটা হচ্ছে প্রোডাক্ট টাইপ। যেমন ধরো আমরা একটা পেলাম এফ ইজ ইকুয়ালস টু 6 পাই ইটা আরভি, 6 পাই ইটা আরভি, এটা কিন্তু প্রোডাক্ট টাইপ, সবকটা মাল্টিপ্লিকেশন আছে। আমরা যে পেন্ডুলামের যেটা প্রবলেম করলাম, যে টাইম পিরিয়ড, সেটা টি ইকুয়ালস টু 2 পাই √L/g, দেখো পুরোটাই কিন্তু প্রোডাক্ট টাইপ, কোনো অ্যাডিটিভ বা কোনো সাবট্রাকটিভ ইকুয়েশন কিন্তু এটা নয়। তারপরে আরেকটা আমরা যেটা পেয়েছিলাম যে এনার্জি, টাইম, ভেলোসিটির সাথে আমাদের মাসের রিলেশন, সব সেটাতেও দেখবে কোনো প্লাস মাইনাস সাইন কিন্তু আসেনি প্রোডাক্টে। তার মানে আমরা এটা বলতে পারবো যে ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে শুধু প্রোডাক্ট টাইপের এক্সপ্রেশনকে ডিরাইভ করতে পারবো, অ্যাডিটিভ বা সাবট্রাকটিভ পারবো না। উই ক্যান অনলি ডিরাইভ প্রোডাক্ট টাইপ এক্সপ্রেশন। But this is not applicable for additive or subtractive type expression. ওকে, এটা একটা। আচ্ছা, আরেকটা এইখানটা আমি ছোট করে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে যে যেহেতু ট্রিগোনোমেট্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক ফাংশন, এরা হচ্ছে ডাইমেনশনলেস, তাহলে কিন্তু ডাইমেনশন অ্যানালিসিস, যাদের ডাইমেনশনই নেই তারা ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে তাদের কিন্তু আমরা এক্সপ্রেশন ডিরাইভ করতে পারবো না। তাহলে নট অ্যাপ্লিকেবল ফর exponential, logarithmic and trigo function. ওকে, তাহলে তোমরা দেখলে যে ডাইমেনশন অ্যানালিসিসের কিন্তু লিমিটেশন আছে। হ্যাঁ, যে ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে আমরা সব এক্সপ্রেশনকে ডিরাইভ করতে পারবো, কারেক্টনেস চেক করতে পারবো, বা কনস্ট্যান্টের ভ্যালু বের করতে পারবো, বা ট্রিগোনোমেট্রিক বা আমাদের এক্সপোনেনশিয়াল বা লগারিদমিক ফাংশনের জন্য পারবো, এটা কিন্তু নয়। ওকে, তাহলে এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেনে কিন্তু এই পয়েন্টগুলো দিয়ে কোশ্চেন। ওকে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। নিয়েছো? তো তোমরা এই ডাইমেনশন অ্যানালিসিস এবং ডাইমেনশন অ্যানালিসিসের অ্যাপ্লিকেশন খুব ভালো করে করবে। প্রত্যেকটা কনসেপ্ট আমরা কিন্তু করেছি। ওকে, তো আশা করি কোনো অসুবিধা তোমাদের নেই, এবং তোমাদের এই যে কটা প্রবলেম আমি করিয়েছি সেই কটা প্রবলেম খুব ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে যে আমাদের যতগুলো ফর্মুলা আছে, হ্যাঁ, সেই ফর্মুলাগুলো কিন্তু তোমাদেরকে আগে মাথায় রাখতে হবে। ফর্মুলা না জানলে কিন্তু ডাইমেনশনাল ফর্মুলা, ডাইমেনশন অ্যানালিসিস করাই যাবে না। তাহলে এই চ্যাপ্টারটাকে গুরুত্ব দিতে গেলে তোমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলাগুলো আগে অ্যাকুমুলেট করে সেটা অনুযায়ী তোমাদের কিন্তু আগে মেমোরাইজ করতে হবে। ওকে, তাহলে আজকের ক্লাস এই অবধি, আবার তোমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। কারো যদি কোনো জায়গায় ডাউট থাকে সেটা তোমরা জানাবে, সেটা আমরা ডাউটটা ক্লিয়ার করব। ওকে, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।